নমস্কার। একটা সময় উঁচুতে ওঠা, উচ্চতায় আরোহণ করা এগুলোকে অগ্রগতির প্রতীক হিসেবে ধরা হতো। ওই এডমন্ড হিলারি, তেনজিং নোরগে এরা এভারেস্ট জয় করেছিলেন, সেটাকে দেখা হয়েছিল মানব প্রজাতির অগ্রগতির চিহ্ন হিসেবে। ইউরি গ্যাগারিন গিয়েছিলেন মহাশূন্যে, বহু উপর থেকে পৃথিবীকে দেখেছিলেন, এটাকে দেখা হয়েছিল অগ্রগতির অংশ হিসেবে। তা এই যে প্রগতির যে সরল রৈখিক ধারণা, এটাকে নিয়ে নানা প্রশ্ন এসেছে, কিন্তু মোটা দাগে এগিয়ে চলা এবং উচ্চতা এই দুটো মোটামুটিভাবে সমার্থক ছিল, যতদিন না পর্যন্ত এই দক্ষিণপন্থীরা, বিশেষ করে ভারতবর্ষের ক্ষেত্রে হিন্দু বীররা এসে চিত্রটাই পুরো উল্টে দেন। আর এখন যা দেখা যাচ্ছে যে উপরে ওঠার সঙ্গে অগ্রগতির কোনো সম্পর্ক নেই। যত নিচে নামতে পারবেন, নর্দমার যত নিচে নেমে ময়লা ঘাঁটতে পারবেন, ততই আপনি বড় বীর। তো এরকম একজন বড় বীর আমরা আগেই দেখেছি, তরুণজ্যোতি তিওয়ারিকে, খুব বিখ্যাত হিন্দু বীর, বিখ্যাত উকিল। তিনি বাঙালির নাম করে দিয়েছিলেন বাঙালি, একটা শ্রেণীর বাঙালির। কাদের নাম করেছিলেন তো বুঝতেই পারছেন। তো এই যে রুচির নিম্নতা, এটা এর আগে আমরা দেখিনি। তো উনি বঙ্গ সংস্কৃতি নিয়ে কিচ্ছু জানেন না। আমাদের একজন বিখ্যাত লেখক আছেন মুজতবা আলী, যার রম্য রচনার ভক্ত প্রায় সকলেই, এই অধম তো বটেই। তিনি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ একজন লেখক। তিনিও সম্ভবত এই তরুণজ্যোতি তিওয়ারির বিচারে বাঙালিতে গিয়ে পড়বেন। তো এই যে নিচে নামা, এটা আমরা ভাবি যে মাঝে মাঝে এই যে এইবার শেষ হবে আর বোধহয় নিচে নামবে না, কিন্তু এটা অতলস্পর্শী। এখন যা দেখতে পাচ্ছি যে একটা বিখ্যাত রেস্টুরেন্ট আছে কলকাতায়, অলিপাব, তারও বোধহয় নাম করে দেওয়া হবে আলিপাব। তা কেন বলছি কথাটা, কারণ গতকালই বা আজকে সকালে দেখেছি আমি, গতকাল রাতেই হয়েছে হয়তো, একটা ভিডিও, একজন খুব সুবিখ্যাত নাকি ভ্লগার, ইউটিউবার, তার একটা ভিডিও ভাইরাল হয়েছে এবং যে পরিমাণে ছড়িয়েছে, যে জন্য আমি এই ভিডিওটা করতে বাধ্য হচ্ছি। সেখানে তিনি দাবি করেছেন যে সেই বিখ্যাত ভ্লগার, তার নাম সায়ক, তাকে নাকি অলিপাবে না জানিয়ে বিফ খাইয়ে দেওয়া হয়েছে। তো সেখান থেকে তিনি আবার সরাসরি লাইভও করেছেন, সেটা অবশ্য প্রচুর ঝাড় খাওয়ার পরে এখন মুছে দিয়েছেন, নইলে আপনাদের দেখাতেই পারতাম। তো এইসব তিনি ওখান থেকে প্রচার করেছেন। তো কথা হলো, এই যে বিখ্যাত বললাম এই সায়ককে, ইনি ঠিক কী কারণে বিখ্যাত আপনারা জানেন কিনা জানি না, আমিও জানি না। তো যদ্দূর সম্ভব মাসখানেক আগে এর নামটা আমি ব্যক্তিগতভাবে প্রথম শুনি, সেটা একটা অদ্ভুত কারণে। এর একজন বান্ধবী 78 না কটা ঘুমের ওষুধ খেয়ে নিয়েছিলেন, খুব সম্ভবত আত্মহত্যার প্রচেষ্টায়। খুব দুঃখজনক ঘটনা। তারপর ওয়াশ করতে হয়, হাসপাতালে শুয়ে থাকতে হয়, খুব দুঃখজনক ঘটনা। কিন্তু অদ্ভুত ব্যাপার যেটা, অদ্ভুত বলবেন না অন্য কিছু বলবেন, আপনারা ঠিক করবেন। অদ্ভুত ব্যাপার যেটা, এই যে পুরো সিরিজটা ওষুধ খাওয়া থেকে হাসপাতালে শুয়ে থাকা পর্যন্ত, এর বেশিরভাগ অংশটাই তিনি নাকি ভিডিও করতে করতে করেছিলেন। হাগু হিসু করাটা বাদ দিয়েছিলেন কিনা বলতে পারবো না, কারণ সেই ভিডিওগুলো সব আমি দেখিনি, একটু একটু দেখেছি, বাকিটা লেখা পড়ে জেনেছি। এবং সেই সূত্রে যার বান্ধবী সেই সায়ক, তিনিও বিখ্যাত হয়ে যান, কারণ তিনি প্রচুর সহমর্মিতা, সাপোর্ট ইত্যাদি দিয়েছিলেন। এবং বলা বাহুল্য, বান্ধবীর কাছে গিয়ে দেননি, তিনি সেগুলোও ভিডিও বার্তায় দিয়েছিলেন। এইসব দিয়ে প্রচুর বিতর্ক হয়, তারপর উনি বিখ্যাত হয়ে যান। তো সেই সব বিতর্ক মেটার পর বেশ কয়েকদিন প্রচারের আলোয় ছিলেন। এইবার আর বান্ধবী নন, তিনি নিজেই খেয়ে ফেলেছেন, এবং আর ওষুধ নয়, এবার যেটা খেয়ে ফেলেছেন সেটা হচ্ছে মাটনের বদলে বিফ। চাঁদ দেখতে গিয়ে আমি তোমাকে দেখে ফেলেছির মতো মাটনের বদলে বিফ খেয়ে ফেলেছি। এবং সেটাও ভিডিও মুছে দেওয়ার আগে পর্যন্ত সেটাও ভাইরাল, এবং এতটা ছড়িয়েছিল যে জন্যে আমাকে এই ভিডিওটা করতে হচ্ছে। তো সেই ভিডিওটা আমি দেখেছিলাম, যদিও মুছে দেওয়া হয়েছে। তার প্রথম অংশ খানিকটা দেখে বুঝলাম যে একদিন আমরা জানতাম পৃথিবীতে ফুড ব্লগার বলে একটা প্রজাতি আছে। তারা যেখানে যা পায় খেয়ে ফেলে, রাস্তার ধারে ফুটপাতে খাবার দাবার হোক, বা ব্যারাকপুরের বিখ্যাত বিরিয়ানির দোকান হোক, যেখানে যা পাচ্ছে তাই গপাগপ করে খাচ্ছে, প্রচুর খাচ্ছে, এবং অগ্নি সাক্ষীর মতো ক্যামেরাকে সাক্ষী রেখে। তো এইটা একটা শ্রেণী ছিল। তো এই ভিডিওর প্রথম অংশ দেখে আমি বুঝলাম যে এইবার ফুড ব্লগার ব্যাপারটাও কিন্তু আউট অফ ফ্যাশন, পুরনো যুগের মামলা হয়ে যাচ্ছে। পৃথিবী দ্রুত এগোচ্ছে, তো এখন নতুন যে ইনথিং আসছে, একটা নতুন সেকশন করার দরকার পড়েছে, যার নাম হলো অখাদ্য ব্লগার। তারাও যা পায় তাই খায়, কিন্তু তফাৎ একটাই, যে এরা খাদ্য বা অখাদ্যের বিচার করে না। বিফের বদলে, মাটনের বদলে বিফ হোক, বা খাবারের বদলে ঘুমের ওষুধ হোক, যা পায় খেয়ে নেয়। তো এই ব্যাপারে আরেকটা প্রজাতির সঙ্গে এদের মিল আছে। আমরা ছোটবেলায় বলতাম যাহা পায় তাহা খায়, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়।
তো এই ব্যাপারে তার ওই ছাগল প্রজাতির সঙ্গে এদের মিল আছে, শুধু তফাৎ একটাই, যে ওই ছাগলরা বেচারিরা ওরা মোবাইল ক্যামেরা ধরতে পারে না, অন করতে পারে না, রেকর্ড করতে পারে না, ব্লগ করতে পারে না, এরা সেটা পারেন। এছাড়া কিন্তু আর কোনো তফাৎ নেই। তাই এইটুকু হলেও একরকম ব্যাপার ছিল, তাহলে আমি এই ভিডিওটা বানাতাম না যদি শুধু এইটুকু হলে। এইটুকু নেহাতি হাস্যরসের ব্যাপার। তো ভিডিও চালিয়ে যা দেখলাম এবং ভাইরাল হয়ে গেছে ভিডিওটা, সেটা তো একটা কারণ বটে। এবং এই ভিডিওটা চালিয়ে যা দেখলাম তাতে আমার চক্ষু চড়ক গাছ। কি দেখলাম না, এ তো শুধু ছাগল নয়, সঙ্গে হিন্দু বীরও। এই যে সেই কবিতা ছিল না যে এ তো শুধু মানবী নয়, দেবতা নিশ্চয়, তো অবিকল সেই জিনিস। তো খেতে গেছে অলি পাবে, এর নিজে ভিডিওতে যা বলেছে যে ওয়েটার মাটনের সঙ্গে ভুল করে 1 প্লেট বিফও দিয়ে ফেলেছেন। তো এইটাতেও আমার সন্দেহ আছে যে কোন রেস্টুরেন্ট দাতব্য খোলে যে এক্সট্রা একটা প্লেট দিয়ে দেবে। কিন্তু যাই হোক, এরা কিন্তু যা খুশি করতে পারে। তো যাই হোক, ধরে নিলাম অক্ষরে অক্ষরে যা বলেছিলেন সত্য কথা, যে বিফ দিয়ে ফেলেছেন ভুল করে, খুব ভুল কাজ করেছেন। তো তার উপর চিল্লাচ্ছে, সেও খুব উপযুক্ত কাজ, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু চিল্লাচ্ছে কী নিয়ে? এই সায়ক ছেলেটি চিল্লাচ্ছে কী নিয়ে ওয়েটারের উপর? প্রথমেই জিজ্ঞাসা করছে যে আচ্ছা আপনার রিলিজিয়ান কি? রিলিজিয়ানটা কিন্তু জানতো, দেখে শুনে মনে হলো উনি মুসলমান। তো জানার পরেই তার গলার আওয়াজ বেশি বেড়ে গেল, দেবো নাকি আপনাকে শুয়োর খাইয়ে? এবং সেখানেই শেষ নয়, তারপর বলে জানেন আমি হিন্দু ব্রাহ্মণ। ওরে বাবা, কি ভয়ঙ্কর ব্যাপার, এবং মানে কি গৌরব। এবং সবশেষে শুনে আমার আহা বলতে ইচ্ছে করলো যে আমি গোমাতাকে খেয়ে ফেললাম। তো এইটা শুনে সেই শাস্ত্রীয় সঙ্গীতের কিছু কিছু জিনিস শুনে লোকে বাহ বাহ বলে, আর কিছু কিছু শুনে তাদের চোখ দিয়ে জল গড়ায়, তখন কোনো শব্দ গলায় আসে না, শুধু বলে হায়। তো এইটা শুনে আমার হায় বলতে ইচ্ছে করলো, বাহ বলার পর্যায়ে এটা না। চোখ বুঝে আমি দেখতে পেলাম যে একটি তরুণ বাছুর সে খেতে গেছে রেস্টুরেন্টে, এতই করুণ দৃশ্য যে চোখ খুলে সে দেখেছে প্লেটের ওপর মা শুয়ে আছে। তো এই যে অভূতপূর্ব দৃশ্য বুনুয়েলের সিনেমা টিনেমায় দেখতে পাওয়া যায়। তো এই চিত্রকল্পটা কল্পনা করলে উনি যে ফুটিয়ে তুলেছেন সেটা বললে হায় বলা ছাড়া আর কিছু বলা যায় না। তো এইটা গেল হাস্যরসের অংশ, কিন্তু শুধু হাস্যরস থাকলেই তো আমি অনুষ্ঠানটা করতাম না। তো এর মধ্যে হাস্যরসটা যদি আপনি বাদ দেন, তো প্রথমেই যে জিনিসটা মাথায় আসবে যে আধারে এত বড় হিন্দু ব্রাহ্মণ গোমাতার উপর এই অচল ভক্তি, সে এইসব নিয়ে অলিপাবে খেতেই বা যায় কেন? তো জানে না যে ওখানে মূলত গোমাতাকেই কেটে খাওয়ানো হয়। এটা জানে না যে শুধু গোমাতাই নয়, শুয়োরও ওখানে অবশ্যই দেওয়া হয়, এবং শুয়োরও কলকাতাইয়াদের একই রকম প্রিয় খাদ্য, ধর্মাধর্মের বিলকুল কোনো পরোয়া না করে। তো কলকাতা শহরে যিনি একজন নাকি ভ্লগার, যিনি একজন নাকি ইউটিউবার, তার পক্ষে এতটা গাম্বাট হওয়া অসম্ভব। হতেই পারেন, তাহলে তিনি ঘরে বসে থাকতেন, বাথরুমে বসে থাকতেন, তিনি অলিপাবে যেতেন না। ফলে অলিপাবে যারা যায় তাদের পক্ষে এরকম গাম্বাট হওয়া সম্ভব নয়। ফলে আন্দাজ করার যথেষ্ট কারণ আছে যে একটা সাম্প্রদায়িক টানাপোড়েন তৈরির জন্য এই পুরো ব্যাপারটা একদম হিসেব কষে করা। এর আগে আপনাদের মনে থাকতে পারে যে ঠিক পুজোর আগে একটি রেস্তোরাঁকে নিয়ে অবিকল এই জিনিস করার চেষ্টা হয়েছিল। তারা নাকি মাংসের ধোঁয়া দিচ্ছে দেবীর মুখে, একটা পোস্টারে নাকি মাংসের ধোঁয়া দেওয়া হচ্ছে, এবং সেটাকেও বিফ বলে চালানো হয়েছিল। মাংস থেকে কী করে বিফ বোঝা গেল আমি জানি না। তো অবিকল এরকম একটা কমিউনাল টেনশন তৈরি করার চেষ্টা হয়েছিল, সে তো পুজোর সময়ের কথা। এই দুদিন আগে এরকম ঘটনা তো অজস্র ঘটে যাচ্ছে। এই দুদিন আগে বারাসাতে আমাকে একজন ভিডিও করতে বলেছিলেন, কিন্তু করে উঠতে পারিনি। কত কিছু নিয়ে আর করবো, আমি অত্যন্ত দুঃখিত। বারাসাতে একটা পুজো, সরস্বতী পুজো নাকি বন্ধ করে দেওয়া হয়েছে, এবং এই নিয়ে একটা স্কুলকে যে পরিমাণ হেনস্থা করা হয়েছে অকল্পনীয়। চারদিকে শোনা যায় মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে, পুজো করা হচ্ছে না, এবং যারা ধরা পড়ে তারা একটি বিশেষ ধর্মের লোক, তারা কিন্তু সংখ্যালঘু নন, এবং তারা একটি বিশেষ ধর্মের লোক, এবং কোনো কোনো ক্ষেত্রে তারা একটি বিশেষ সংগঠনের সঙ্গে যুক্ত। ফলে এরা যে কী করে চলেছে, প্রত্যেক দিন এরকম খবর আসে। তাই এরা এই জিনিসটা কিন্তু করে চলেছে, এবং আন্দাজ করার যথেষ্ট কারণ আছে। এই কলকাতার একটি রেস্টুরেন্টকে নিয়ে এই জিনিস ঘটানো, এটা একই ছকে বাঁধা। তাই এরা গামবাট, এ নিয়ে কোনো সন্দেহ নেই। যে ছাগল টাগল বললাম, আমি ভেবেচিন্তেই বললাম যে এরা গামবাট হতেই পারে, কিন্তু যে কোনো কাজেই তো এরকম কিছু ইউজফুল ইডিয়েট প্রয়োজন নয়। ইউজফুল ইডিয়েট কথাটার কিন্তু একটা ঐতিহাসিক ভিত্তি আছে। একটা সময় মার্ক্সবাদীদের বিরুদ্ধে বলা হতো যে
ইউরোপ আমেরিকায় নাকি কিছু লোকজনকে এরা ডিপ্লয় করতো, তাদেরকে কিন্তু নিজেদের লক্ষ্যের কথা কিছু বলতো না, আদর্শ দেখিয়ে এরা নিজেদের কাজে লাগাতো, এবং এদেরকে বলা হতো ইউজফুল ইডিয়েট, যারা কিছু বোঝে না, শুধু কাজে লাগে। তো ইউজফুল ইডিয়েট কথাটার আদৌ প্রচলন ছিল কিনা রাশিয়ার মধ্যে আমি জানি না, অপপ্রচারও হতে পারে, কিন্তু আমেরিকা ইউরোপে কথাটা খুব চালু ছিল যে গামবাট লোকজন যারা কিচ্ছু বোঝে না, কিচ্ছু জানে না, নেহাতি মূর্খ, শুধু কাজে লেগে চলে। তো এই ধরনের ইউজফুল ইডিয়েটরা সব জায়গাতেই প্রচুর পরিমাণে কাজে লাগে, হিন্দু বীরদের তো কাজে লাগেই। হিন্দু বীররা এরকম ফ্রিঞ্জ এলিমেন্ট চারদিকে জোগাড় করে যারা গামবাটের কাজগুলো করবে, এবং ধরা পড়লেই তাদেরকে বলা হবে যে বা ওরা আমাদের কেউ না। তো এই ছেলেটিও ডিলিট করতে বাধ্য হয়েছে ঝাড়টার খেয়ে। তো এদেরকে খুব সম্ভবত বলা হবে যে ও আমাদের কেউ নয়, পিস্তু তো ভাই হয়। কিন্তু এই পুরোটা আসলে পর্দার আড়ালে উপর থেকে দড়ি বেঁধে পুতুল নাচের মতো চালানো হয়। পুতুল নাচের মতো যে চালানো হয় এর কোনো প্রত্যক্ষ প্রমাণ নেই, কিন্তু চালানো হয় এ নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। ওই যে নানা জায়গায় বললাম যে অমুক জায়গায় নাকি মূর্তি ভেঙে দেওয়া হয়েছে, অমুক জায়গায় পুজো করতে দেওয়া হচ্ছে না, পুজো যে করতে দেওয়া হচ্ছে না বাংলায়, তো একটা বিরাট প্রচার। এই নিয়ে যে হইচই, এগুলো এমনি এমনি হয় না, উপর থেকে দড়ি বেঁধে পুতুল নাচের মতো নিচের তলার লোকজনকে নাড়িয়ে চাড়িয়েই এগুলো কিন্তু করা হয়। তো এই একটা ছোট্ট ভিডিও নিয়ে যে এত বড় জিনিসটা করলাম, তার কারণ হচ্ছে আপনারা সচেতন থাকবেন। চারদিকে কিন্তু এই অপপ্রচার অহরহ ঘটে চলেছে। একদিকে এনআরসি, একদিকে এসআইআর নিয়ে হইচই হট্টগোল করে একটা এলোমেলো করে দেওয়া লুটে পুটে খাই আবহাওয়া তৈরি করা হয়েছে। তার সঙ্গে উল্টো দিকে তৈরি করা হচ্ছে এই কমিউনাল টেনশন। এই দুটোই কিন্তু যাকে বলে মেজর কুসুম রঞ্জনের ভাষায় একই বৃন্তে দুটি ফুল। একদম একদিকে এলোমেলো করে দেওয়া লুটে পুটে খাই, অন্যদিকে বিভাজন তৈরি করা, দুটোই এক লক্ষ্যে ধাবিত। এবং এই পুতুল নাচের মতো উপর থেকেই পুরো জিনিসটা একদম পরিচালনা করছেন। তার মধ্যে আছে, যাদেরকে পরিচালনা করা হচ্ছে তাদের মধ্যে মিডিয়া আছে, তাদের মধ্যে এই ধরনের গামবাট ইউটিউবাররা আছে, সবাই কিন্তু আছে। এবং এগুলো একটাও বিচ্ছিন্ন ঘটনা হিসেবে ভাবার আদৌ কোনো কারণ নেই, পুরোটাই একটা পরিকল্পিত জিনিস। তো এই ব্যাপারে সচেতন থাকতে হবে, আপনাদেরও থাকতে হবে, আমাদেরও থাকতে হবে। ওই যে বললাম, একজন বলেছেন বারাসাতের ঘটনাটা আমার সঙ্গে বইমেলায় দেখা হলো, কিন্তু আমি সেটা দেখাতে পারিনি, খুবই দুঃখিত, করে উঠতে পারছি না। কিন্তু এই ঘটনাগুলো নিয়ে সচেতন থাকবেন, আমাকেও জানাবেন, নিজেরাও প্রচার করবেন, আমরা যতটা পারি এর উল্টো দিকে দাঁড়ানোর চেষ্টা করব। এই যে নাচের ইতিবৃত্ত, কোরিওগ্রাফি, এইটা নিয়ে সচেতন থাকার দরকার। এবং এতটাই যখন বললাম, এই নিয়ে আমরা একটা বইও প্রকাশ করেছি, সেটা বলে রাখা ভালো। কার হাতে সুতো, কে নাচাচ্ছে, কিভাবে নাচাচ্ছে, এই পুরো জিনিসটা নিয়ে বইটার নাম হচ্ছে দিগন্তে আরএসএস। যদি মেলায় কেউ আসেন বইটা নেড়ে চেড়ে দেখবেন। আরেকটা বইও আজকে প্রকাশিত হয়েছে গতকাল, সেটা হচ্ছে আমাদের আরজি করের ঘটনা নিয়ে ঠিক কী ঘটেছিল এই নিয়ে আমি ব্যক্তিগতভাবে ফেসবুকে অনেক কিছু লিখেছিলাম, আমার নোট রাখা ছিল, তার উপর দাঁড়িয়ে বইটা করা হয়েছে। ওখানে নোটে যা লিখতে পারিনি এখানেও তা লিখেছি, এটা নির্মোহ নিষ্প্রিয় বিশ্লেষণ। বেশি বলবো না, আপনারা এলে দেখতেই পারবেন। তো এই হলো আজকের ভিডিও। পরের ভিডিও নিয়ে এখন একটু অনিয়মিত আছি, দেখতেই পাচ্ছেন, কিন্তু পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করব। ততদিন সবাই ভালো থাকবেন এবং সামাজিক নজরদারিটা অতি অবশ্যই চালিয়ে যাবেন, এইটা আমার দিক থেকে আবেদন। এবং যারা এই চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা বইমেলায় আসেননি অন্তত এসে একবার চোখের দেখাটা দেখে যাবেন এবং নিজের মুখটা দেখিয়ে যাবেন, তাহলে খুব ভালো হয়। এবং আমাদের সঙ্গে থাকবেন। তো আজকে এইটুকুই, নমস্কার।